তারানাথ তান্ত্রিক অর্থাৎ আমাদের ঠাকুর মশাইয়ের কাছে বারবার আমরা গিয়ে তার মুখ থেকে অতীত জীবনে ঘটা বিভিন্ন ঘটনার কথা শুনে রীতিমতো মুগ্ধ হয়ে যাই একেবারে। আমাদের বাস্তব অবাস্তব, ব্যাখ্যাযুক্ত ব্যাখ্যাহীন যুক্তিতর্ক সমস্ত কিছুর ধ্যান ধারণা গুলিয়ে যায় সম্পূর্ণভাবে। তারানাথ তান্ত্রিক যেন কোনো জাদু জানেন। তিনি তার সেই গুপ্ত মন্ত্র বলে, তার অপার শক্তির মাধ্যমে আমাদের মুগ্ধ করে রাখেন। এমন অনেক সময় অনেক ঘটনা ঘটেছে যে ঠাকুর মশাইয়ের মুখ থেকে কোনো কাহিনী শুনে তাতে এতটাই গভীরভাবে মজে গিয়েছি যে একেবারের জন্য তখন সেই ঘটনার বিপক্ষে কোনো যুক্তি তর্ক আমাদের মাথায় আসেনি। অথচ ঠাকুর মশাইয়ের বাড়ির বাইরে আসতেই হাজার রকমের যুক্তি আমাদের মস্তিষ্কে এসে জাঁকিয়ে বসেছে। মানুষটার গল্প বলার মধ্যে এমন একটা বৈশিষ্ট্য রয়েছে যার কারণে যে ব্যক্তি একবার তারানাথ তান্ত্রিকের বাড়িতে গিয়ে তার গল্পের আসরে অংশগ্রহণ করবে, সেই আসর ছেড়ে মাঝপথে উঠে আসার ক্ষমতা তার একেবারেই থাকবে না। এ কথা আমি এবং কিশোরী দুজনেই জোর দিয়ে বলতে পারি। কিশোরী ঠাকুর মশাইয়ের বলা বেশিরভাগ কাহিনী সম্পূর্ণরূপে গাল গল্প মনে করলেও সেই ছেলে পর্যন্ত বারবার ছুটে যায় ওই গল্প শোনার লোভে। চায়ের দোকানের ফাঁকা বেঞ্চে বসে এই সমস্ত কথাই ভাবছিলাম আর মনে মনে হাসছিলাম। কিশোরী আমার দিকে তাকিয়ে বলল, আরে কি হলো কি ভাইয়া, এরকম চা খেতে খেতে নিজের মনে হেসে উঠছো কেন? নাও না, তাড়াতাড়ি চলো, আকাশের মতিগতি কিন্তু একদম ভালো ঠেকছে না। দেখছো তো গোটা আকাশ জুড়ে কেমন কালো মেঘ করে এসেছে। আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, সঙ্গে ছাতা নিয়েও বের হয়নি। তাই আরও দেরি করলে যদি বৃষ্টি নামে, তাহলে মাঝপথে আমাদের সেই বৃষ্টির ঠান্ডা জলে ভেজা ছাড়া আর অন্য কোনো উপায় থাকবে না। চলো দেখি মটলেনের দিকে যাই এবার। পাঁচ মাথার মোড়ে ছোট্ট গুমটি মতো চায়ের দোকানের বেঞ্চে বসে আমি আর কিশোরী একটু চা খাচ্ছিলাম। হঠাৎ করে আমার পাশে বসে থাকা কিশোরী কথাগুলো বলে উঠল। কিশোরীর কথাগুলো শুনে আমার সম্বিত ফিরে আসতেই আকাশের দিকে তাকিয়ে দেখলাম সত্যি গোটা আকাশ জুড়ে চাপ চাপ কালো মেঘের আগমন ঘটেছে। তার সাথে দমকা সনসনে বাতাস বইছে। সেই বাতাস এতটাই ঠান্ডা যে খুব সহজেই বোঝা গেল কাছে পিঠে কোথাও ইতিমধ্যেই বৃষ্টি আরম্ভ হয়েছে। দোকানদারকে চায়ের দাম মিটিয়ে ঠাকুরমশাইয়ের জন্য 20 পয়সা দিয়ে এক প্যাকেট পাসিং শো সিগারেট কিনে নিলাম। এই সিগারেট ছাড়া তিনি একেবারেই গল্প বলতে পারেন না। আমাদের কাছ থেকে প্রত্যেকবার সিগারেট নিতে মুখে কিঞ্চিত আপত্তি করলেও অন্তরে যে তিনি বেশ স্বস্তি পান, আনন্দিত হন, এ কথা আমরা খুব ভালোভাবেই জানি। ঠাকুরমশাইয়ের জন্য তার অত্যন্ত পছন্দের সিগারেটের প্যাকেট কিনে আমরা দুই বন্ধু মিলে হাঁটতে আরম্ভ করলাম মটলেনের দিকে। ঠাকুরমশাইয়ের বাড়ি ঢোকার ঠিক কিছুটা আগে বৃষ্টি আরম্ভ হলো। আমি আর কিশোরী ঊর্ধ্বশ্বাসে দৌড়ে প্রবেশ করলাম ঠাকুরমশাইয়ের গৃহের অভ্যন্তরে। আজ সদরের দরজা হাট করে খোলা ছিল, তাই ভিতরে ঢুকে আসতে আমাদের বিন্দুমাত্র কোনো রকম বাধা পেতে হলো না। দাওয়ার ঠিক নিচে জুতো জোড়া খুলে রেখে সোজা ওপরে উঠে এলাম আমরা। চারি আওয়াজ পেয়ে রান্নাঘরের ভিতর থেকে বাইরে বেরিয়ে এসে আমাদের দেখে এক প্রাণ খোলা অকৃত্রিম হাসি এসে বলল, আরে কাকা বাবুরা যে কখন এলেন আপনারা? বৃষ্টির মধ্যে ভিজে গিয়েছেন নাকি? একখানা শুকনো গামছা দেব, আপনারা মাথা হাত পা মুছবেন। আরে না না চারিমা, তার কোনো প্রয়োজন নেই। আরে আমরা তোমাদের বাড়ি প্রায় চলেই এসেছিলাম, এই সামনের মোড়ের মাথা থেকেই বৃষ্টি আরম্ভ হলো, তাই জন্য সেরকম ভিজিনি আমরা। তাই চারিমা, এই বৃষ্টির দিনে এলাম বাড়িতে, একটু গরম চা খাওয়াবে নাকি? আসতে না আসতেই কিশোরী শুরু করে দিয়েছে। এই দেখে আমি কটমট দৃষ্টিতে বড় বড় চোখ দিয়ে তার দিকে তাকালাম। সে আমার চোখের ওই রকম চাহনি দেখে কিছুটা যেন দমে গেল। চারি মিষ্টি হেসে বলল, হ্যাঁ অবশ্যই পাবেন। আচ্ছা, আমি আপনাদের জন্য চা করে নিয়ে আসছি, আপনারা বসুন। বাবা মশাই ঘরের পুজোয় ব্যস্ত রয়েছেন, কিছু সময়ের মধ্যেই তার পুজো শেষ হয়ে যাবে। আপনারা তক্তপোষের ওপর বসে অপেক্ষা করুন। একথা বলে চারি পুনরায় প্রবেশ করলো রান্নাঘরের দিকে।
আমি এবং কিশোরী তক্তপোষের ওপর বসে একে অপরের সাথে নিজেদের মধ্যে নানান রকম টুকিটাকি গল্প গুজব করতে শুরু করলাম। ভিতর ঘরের থেকে ভেসে এলো মৃদু ঘণ্টা ধ্বনির আওয়াজ আর পরিষ্কার সংস্কৃত ভাষায় উচ্চারিত মন্ত্রের শব্দ। সেই মন্ত্র শুনলে ভক্তিতে যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে, অপবিত্র হৃদয় পবিত্র হয়, মনের মধ্যে থেকে সমস্ত অন্ধকার মলিনতা দূর হয়ে যায় চিরতরের জন্য। রক্তাম্বর পরিহিত অবস্থায় ঠাকুরমশাই বাইরে বেরিয়ে এসে আমাদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, আমি ঘরের ভেতর থেকে তোমাদের কণ্ঠস্বর শুনতে পেয়েছি। আসলে পুজোয় বসেছিলাম তো, তাই জন্যই আর উঠে আসতে পারিনি। এই নাও নাও দেখি, প্রসাদ খাও। আমি এবং কিশোরী আমাদের নিজেদের ডান হাত মেলে দিলাম ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে। একখানি ছোট্ট রেকাবির মধ্যে থেকে বেশ কিছু ফলের টুকরো আর নারকেল নাড়ু ঠাকুরমশাই আমাদের হাতে দিলেন। আমরা অত্যন্ত ভক্তির সাথে তা মাথায় ঠেকিয়ে খেতে আরম্ভ করলাম। ঠাকুরমশাই পুনরায় ঘরের মধ্যে প্রবেশ করলেন পূজার পোশাক পরিচ্ছদ পরিত্যাগ করার জন্য। প্রসাদ খেয়ে জল খাওয়ার পর রান্নাঘরের ভেতর থেকে বেরিয়ে এলো ঠাকুরমশাইয়ের ছোট কন্যা চারি। সে আমাদের সামনে নামিয়ে রেখে গেল 3 পেয়ালা চা আর কিছু কলাই ভাজা। ঠাকুরমশাইও ইতিমধ্যে এসে উপস্থিত হলেন সেখানে। তক্তাপোষের ফাঁকা অংশে আমাদের ঠিক মুখোমুখি এসে বসলেন তিনি। আমি 1 পেয়ালা চা কিশোরীর দিকে বাড়িয়ে দিয়ে একটা দিলাম ঠাকুরমশাইকে এবং একটা নিজের জন্য নিলাম। কিশোরী পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে করতে বলল, এই নিন ঠাকুরমশাই, আপনার জন্য আমাদের তরফ থেকে। কিশোরীর হাতে নিজের অত্যন্ত পছন্দের সিগারেট পাসিং শোয়ের প্যাকেট দেখার পর ঠাকুরমশাইয়ের মুখমণ্ডল জুড়ে একটা ঝলমলে হাসির উজ্জ্বল আভা ফুটে উঠলেও তিনি মুখে বেশ কিছুটা আপত্তি করে বললেন, আহা, আবার এই সবের কি প্রয়োজন ছিল বলো দেখিনি? তোমাদের না আমি কতবার করে বারণ করেছি যে আমার জন্য প্রত্যেকবার এইভাবে নতুন নতুন সিগারেটের প্যাকেট আনার কোনো প্রয়োজনই নেই, কিন্তু তোমরা দেখি আমার কোনো কথাই কানে তোলো না। এ তোমাদের ভারী অন্যায় হে। আপনি দয়া করে আর এই নিয়ে অযথা রাগারাগি করবেন না ঠাকুরমশাই। সামান্য একটা প্যাকেট সিগারেট এনেছি, এ আর এমন বড় কি কথা? আপনি যদি এই উপহার গ্রহণ করেন তাহলে সত্যি ভীষণ খুশি হব। কিশোরীর এই কথার পর ঠাকুরমশাই আর বিন্দু মাত্র কোনো কিছু বললেন না। তিনি তার হাত থেকে কেবল তুলে নিলেন সিগারেটের প্যাকেটখানা। আমি এবং কিশোরী নিজেদের চায়ের উষ্ণ ধুমায়িত পেয়ালায় স্বল্প ফুঁ দিয়ে তাতে চুমুক বসালাম। তৃপ্তিতে আমাদের 2 নয়ন বন্ধ হয়ে এলো। আর এদিকে ঠাকুরমশাই সিগারেটের প্যাকেট খুলে তার ভিতর থেকে একটা সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে মনের সুখে লম্বা লম্বা টান দিতে লাগলেন। সিগারেটের সাদাটে ফিনফিনে ধোঁয়া মিশে যেতে লাগলো অন্ধকারাচ্ছন্ন প্রকৃতির মাঝে। ইতিমধ্যে বাইরের পরিবেশ আরও কালো হয়ে এসছে। নিদারুণ মেঘের ঘন ঘটার কারণে মাঝে মধ্যেই গুরু গুরু শব্দে গর্জে উঠছে মেঘরাশি। আর মোটেও দেরি নেই বৃষ্টি নামতে। এ কথা যে কোনো মানুষের পক্ষেই বুঝে নেওয়া অত্যন্ত সহজ এক বিষয়। দেখতে দেখতেই ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হলো। চারিধারের দৃশ্যপট মুহূর্তের মধ্যে ঝাপসা হয়ে গেল চোখের সামনে। মাথার ওপরের বড় বড় নারকেল আর তাল গাছের মাথাগুলো সনসনে বাতাসের সাথে মাতালের মতো নৃত্য করতে আরম্ভ করল। ঠান্ডা জল বাতাসের ঝাপট মাঝে মধ্যে এসে মিশে গেল আমাদের গায়ে। দেখতে দেখতে গোটা বিষয়টা কেমন একটা আদি ভৌতিক পরিবেশের মতো হয়ে উঠল। কিশোরী চায়ের শূন্য পেয়ালা নামিয়ে রেখে এক হাতের তালুর ওপর আর এক হাতের তালু ঘষতে ঘষতে বালক সুলভ কণ্ঠে ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে অনুরোধের ভঙ্গিমায় বলল, ঠাকুরমশাই, এবার তাহলে একখানা বেশ জমজমাট ভয়ের গল্প শোনান দেখি। আজকে এমন ভুতুরে পরিবেশের সাথে ভয়ের গল্প একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। কিশোরীর এই কথায় ঠাকুরমশাই বেশ কিছুটা চটে গিয়ে বললেন, হ্যাঁ, তুমি তো ভীষণ সহজেই ভয়ের গল্প শোনার জন্য আবদার করলে, কিন্তু একটিবারের জন্য ভেবে দেখলে না সেই ঘটনা বাস্তবে অতীতে যাদের সাথে ঘটেছিল
তাদের তখন ঠিক কি ভয়ানক পরিণতি হয়েছিল। এই জন্যই বোধ হয় বাংলার একখানা প্রবাদ রয়েছে যে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। তোমাদের এমন বিভিন্ন নতুন নতুন গা ছমছমে লোমহর্ষক রোমাঞ্চকর গল্প বলতে গেলে তখনকার দিনে দেশে মহামারী পড়ে যেত হে। তবে বিশেষ চিন্তার কোনো কারণ নেই, কারণ আমিও তারানাথ চক্রবর্তী তথা তারানাথ তান্ত্রিক। আমার জীবনে তো আর কম কিছু আদি ভৌতিক ঘটনা ঘটেনি। এতদূর অবধি বলে ঠাকুরমশাই এবার চুপ হলেন। তিনি বাইরের অশান্ত প্রকৃতির দিকে কেমন যেন এক অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। আমরা তার এই লক্ষণ খুব ভালোভাবে জানি। আমরা পরিষ্কার বুঝতে পারলাম তিনি তার অতীতের স্মৃতি রোমন্থন করে তুলে আনার চেষ্টা করছেন কোনো এক ভয়ানক ঘটনার কথা। আমি এবং কিশোরী আমরা দুই বন্ধু মিলে এবার অধীর আগ্রহের সাথে অপেক্ষা করতে লাগলাম ঠাকুরমশাইয়ের বলা আজকের কাহিনী শোনার জন্য। সেইবার আমি একটানা বেশ কয়েক সপ্তাহ বাড়ির বাইরে এক পাহাড়ের বুকে কাটিয়ে গভীর জঙ্গলের মধ্যে সাধনা করে পুনরায় ফিরে এসেছিলাম গৃহে কিছুদিন থাকবার জন্য। তোমরা তো জানোই আমার গুরুদেব আমায় বলেছিলেন যে এই জন্মে নাকি আমার সর্বত্যাগী সন্ন্যাসী হওয়া হবে না, সংসারে থেকেই আমাকে আমার সাধনা জীবন সম্পন্ন করতে হবে। আমি সর্বদা আমার গুরুদেবের কথা মাথায় রেখেছি এবং সে মতোই চলার চেষ্টা করেছি। যাবতীয় সংসার ধর্ম পালন করে তারপরই হয়ে উঠেছি একজন সাধক। কখনো কারোর পুত্র হিসাবে, কখনো কারোর স্বামী হিসাবে, আবার কখনো বা কারোর বাবার হিসেবে আমি নিজের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করেছি। সেইবার মায়ের কথা ভীষণ মনে পড়ছিল, তাই জন্য ঘরে ফিরে এলাম কয়েকটা দিন থাকবো বলে। ঘরে ফেরার চতুর্থ দিন সকালে ঘুম থেকে উঠে পার্শ্ববর্তী পুকুরের ঠান্ডা জলে স্নান সেরে সূর্য প্রণাম করে শুদ্ধ বস্ত্রে ভগবানের উদ্দেশ্যে সবেমাত্র প্রণাম জানিয়েছি। ঠিক এমন সময় বন্ধ সদর দরজার অপর প্রান্ত হতে খটখট শব্দে করাঘাতের আওয়াজ হলো। করাঘাতের সেই আওয়াজ শুনেই বুঝতে পারলাম যে নির্ঘাত কোনো বিপদগ্রস্ত মানুষ আমাদের বাড়ির সদর দরজার দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। মানুষ বিপদে পড়লে ভারী চঞ্চল হয়ে ওঠে, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, আর সে কারণেই প্রায় অধিকাংশ বিপদে পড়া মানুষেরাই আমাদের বাড়িতে এসে খুব দ্রুত অস্থিরভাবে দরজায় কড়া নাড়ত। এই রকম আওয়াজ শুনেই আমি বুঝতে পারতাম যে নির্ঘাত কোনো বিপদের মুখোমুখি হওয়া দিশাহীন মানুষ এসে উপস্থিত হয়েছে আমার কাছে সাহায্যের জন্য। আমি হন্তদন্ত হয়ে সদরের দিকে এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই দেখলাম সেখানে বেশ কয়েকজন প্রবীণ এবং নবীন মানুষের জটলা বেঁধেছে। ভিড়ের মধ্যে থেকে প্রথম সারিতে দাঁড়িয়ে থাকা একজন বয়স্ক মানুষ কপালের ঘাম মুছে বললেন, আগে বাবা, তুমি কি তারানাথ চক্রবর্তী? হ্যাঁ। আমি বেশ কিছুটা সময় যাবৎ সেই বৃদ্ধকে পর্যবেক্ষণ করে উত্তরে বললাম, হ্যাঁ, আমি তারানাথ চক্রবর্তী। তবে আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। তুমি আমাদের চিনতে পারবে না বাবা, কারণ তোমার সাথে এর আগে আমাদের কোনোদিন সাক্ষাৎ হয়নি। নমস্কার বাবা, আমার নাম রামচরণ লাহা। আমরা সেই বহু দূরের মৌরিপুর নামের এক গ্রাম থেকে আসছি। বড় বিপদে পড়ে তোমার দ্বারস্থ হয়েছি বাবা। শুনেছি তুমি নাকি কোনো বিপদগ্রস্ত মানুষকে ফেরাও না খালি হাতে। সেই আশাতেই আর ছুটে এসেছি বাবা তোমার কাছে। আশা করি আমাদের ক্ষেত্রেও তুমি তার ব্যতিক্রম কিছু করবে না। একটানা অধিক উত্তেজনার সাথে কথাগুলো বলে সে বৃদ্ধ রামচরণ বাবু ভীষণ কাঁদতে আরম্ভ করলেন। আমি তার উদ্দেশ্যে বললাম, আহা, আপনি দয়া করে এত বেশি পরিমাণে উত্তেজিত হয়ে পড়বেন না, তাহলে আপনার শরীর অসুস্থ হয়ে যেতে পারে। আপনারা সকলে আগে আমার বাড়ির ভেতরে ঢুকে আসুন, একটু সময় বসে জিরিয়ে নিন,
জল বাতাসা মুখে দিন, তারপর না হয় আমায় সব কিছু বলবেন। আমি আপনাদের সমস্ত বিপদের কথা মন দিয়েই শুনব। আমার কথা শুনে রামচরণ বাবু সহ তাদের দলের প্রত্যেকটি মানুষ এবার ঘরের ভিতরে ঢুকে এসে দাওয়ায় বসে আমার দেওয়া ঠান্ডা জল আর বাতাসা খেয়ে বেশ খানিকটা সুস্থ বোধ করলেন। আমি রামচরণ বাবুর উদ্দেশ্যে বললাম, নিন রামচরণবাবু, এবার আপনি বলতে আরম্ভ করুন। আপনারা ঠিক কী বিপদের মুখোমুখি হয়েছেন? তুমি আমার থেকে বয়সে অনেক ছোট তারানাথ, প্রায় আমার সন্তান সমতুল্য। তাই জন্য তোমাকে আমি তুমি করেই বলছি। আপনি আগে আর করছি না, কেমন? আমাদের সমস্যার কথা তোমাকে বলার আগে আমাদের গ্রাম সম্পর্কে এবং আজ থেকে বহু বছর আগের এক ভয়ানক অভিশপ্ত ডাকাতের ইতিহাস সম্পর্কে কিছু কথা তোমায় বলতে হবে। তা না হলে এই গোটা বিষয়টা আমি সঠিকভাবে তোমায় বুঝিয়ে উঠতে পারবো না কিছুতেই। তোমাকে তো আগেই বলেছি, আমাদের গ্রামের নাম হলো মৌরিপুর। এখান থেকে একেবারে উত্তর মুখ বরাবর যাত্রা করলে মৌরিপুর গ্রামের সন্ধান তুমি পাবে। পাহাড়ের পাদদেশে থাকা ছোট্ট এক ফালি সবুজ গ্রাম আমাদের এই মৌরিপুর। পাহাড়ের পাদদেশে হওয়ার কারণে আমাদের গোটা গ্রামের চারপাশে রয়েছে নিবিড় ঘন জঙ্গল। আমাদের গ্রামে বসবাসকারী পুরুষদের প্রধান জীবিকা হলো ওই জঙ্গলের মধ্যে থেকে শুকনো জ্বালানি কাঠ, মধু, মোম, বিভিন্ন ভেষজ উদ্ভিদ সংগ্রহ করা। এইসবই হলো আমাদের গ্রামের মানুষদের প্রধান জীবিকা। এইবার আমি তোমায় যে ঘটনার কথা বলতে চলেছি তা আজ থেকে বহু যুগ আগের। এক সময় আমাদের গ্রামের পার্শ্ববর্তী জঙ্গলে বংশী ডাকাত নামের এক ভয়ানক দস্যু বসবাস করত। বংশী ডাকাতের নামে তখনকার দিনে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। বনের পথে ভুলেও পা রাখত না কেউ। বংশী ডাকাত এতটাই নিষ্ঠুর নির্দয় প্রকৃতির শয়তান ছিল যে সে কোনো নিরীহ মানুষকে কাছে পেলেই তাকে সর্বশান্ত করে লুটে নেবার পরেও তাকে প্রাণে বাঁচিয়ে রাখত না। আর তার আরাধ্য দেবী মা ডাকাতকালীর সামনে সেই অসহায় মানুষটিকে নরবলি দিত। ডাকাতের অত্যাচার যত দিন যেতে লাগলো ততই বাড়তে থাকলো। বংশী ডাকাত এবং তার দলবলের অত্যাচারে অত্যাচারিত হতে হতে গ্রামের মানুষদের একদিন দেওয়ালে পিঠ ঠেকে গেল। গ্রামের মানুষ সকলে সিদ্ধান্ত নিল এইভাবে আর ভীরু কাপুরুষের মতো তারা বাঁচবে না। যদি বাঁচতেই হয় তাহলে এবার তারা ডাকাতের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে। আর যদি তাদের কপালে মরণ লেখা থাকে তাহলে ওই ডাকাতের ভবলীলা সাঙ্গ করে তবেই তারা মরবে। তখনকার দিনের বেশ কয়েকজন ধনবান সহৃদয় ব্যক্তি এবং তৎকালীন জমিদারের সাহায্য নিয়ে গ্রামের মানুষ একদিন পরিকল্পনা মাফিক বংশী ডাকাত এবং তার দলবলকে আটক করল। অনেক অনেক নিরীহ মানুষদের নির্বিচারে প্রাণ নিয়েছিল সেই ডাকাত সর্দার। তাই গ্রামের ক্ষিপ্ত জনগণ, স্বজনহারা মানুষেরা ডাকাত সর্দার সহ সমস্ত ডাকাতদের মেরে ফেলল রাতারাতি। সেই জঙ্গল হয়ে উঠল একেবারে ডাকাত মুক্ত। মানুষজন ভাবল এবার একটু শান্তিতে তারা স্বস্তির নিঃশ্বাস নেবে, স্বাভাবিক জীবন যাপন করবে। কিন্তু হায়, অদৃষ্টের ফেরে এরপর আমাদের গ্রামের পার্শ্ববর্তী জঙ্গলের মধ্যে আগমন ঘটল ডাকাত সর্দারের ভয়ানক আত্মার। শুরু হলো এক অতৃপ্ত পিশাচের পৈশাচিক আক্রমণ। রক্তে মাংসে গড়া মানুষকে ফাঁদে ফেলে পরিকল্পনা মাফিক তাকে হত্যা করা গেলেও অতৃপ্ত অশরীরী বিদেহী আত্মাকে ধ্বংস করার কোনো
কোনো উপায় তাদের জানা ছিল না। আমাদের গ্রামের কোনো মানুষের এই ব্যাপারে কোনো সম্যক ধারণাও ছিল না। সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এক স্বনামধন্য তৎকালীন কাপালিক। কাপালিক নিজের মন্ত্র বলে সমস্ত ডাকাতদের অশরীরী আত্মাকে বন্দি করলেন। কিন্তু তিনি বিদায় নেওয়ার আগে একটি কথাই বলেছিলেন যে এই বন্দি দশা নাকি 100 বছর অবধি স্থায়ী হবে। 100 বছর অতিক্রম করা মাত্রই বন্দি থাকা বংশী ডাকাত এবং তার দলবলের আত্মারা পুনরায় মুক্তি পাবে এবং তারা ফিরে আসবে। তা রামচরণবাবু, এবার আপনাদের গ্রামে কি সমস্যা শুরু হয়েছে? আপনারা কি আশঙ্কা করছেন যে বংশী ডাকাতের অতৃপ্ত আত্মা মুক্তি পেয়ে পুনরায় ফিরে এসেছে? তুমি একেবারে ঠিক আন্দাজ করেছো বাবা তারানাথ। হঠাৎ করে আমাদের গ্রাম থেকে রাতারাতি বেশ কিছু যুবক যুবতী বালক বালিকারা উধাও হয়ে যাচ্ছে। তাদের কোনো হদিশ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। যারা জঙ্গলের দিকে গিয়েছিল তারা নিখোঁজ হয়ে যাচ্ছে, আর কেউ ফিরে আসছে না। প্রথমে বিষয়টাকে আমরা সেরকম গুরুত্ব দিইনি। ভেবেছিলাম বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের দল, নিশ্চয়ই বাড়ি থেকে পালিয়ে অন্য কোথাও চলে গিয়েছে, আবার ফিরে আসবে। আমাদের গ্রামের ছেলেপুলেরা খুব দস্যি, ডান পিটে গোছের। মাঝে মধ্যেই এরকম করে তারা। বাড়িতে কাউকে কিছু না বলে বিভিন্ন জায়গায় পালিয়ে গিয়ে বনভোজন করে আনন্দ মজা করে তারপর আবার ভালো ছেলের মতো যথারীতি বাড়িও ফিরে আসতো। কিন্তু এই ঘটনা আগেরগুলোর মতো নয়। এবারে যেই ছেলে মেয়েগুলো হারিয়ে যাচ্ছে তারা আর কেউ ফিরে আসছে না। আমাদের গ্রামের মানুষ আশঙ্কা করছে বংশী ডাকাতের আত্মা পুনরায় ফিরে এসেছে জঙ্গলের মধ্যে। আনুমানিক 100 বছরও অতিবাহিত হয়ে গিয়েছে কালের চক্রে, আর সেই কারণেই এই অনর্থ ঘটতে আরম্ভ করেছে। এই সমস্যা থেকে যে কিভাবে নিস্তার পাব সেই বিষয়ে আমাদের কোনো বিন্দুমাত্র ধারণা নেই তারানাথ। তাই আজ তোমার উপর ভরসা রেখে আমরা দৌড়ে এসেছি এত দূর থেকে। তুমি কিছু একটা করো তারানাথ, তোমাকে কিছু একটা করতেই হবে। তা না হলে আমাদের গ্রাম পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে। বংশী ডাকাত এবং তার দলবলের অতৃপ্ত বিদেহী আত্মা ওরা কাউকে ছাড়বে না। আপনি বিন্দুমাত্র কোনো চিন্তা করবেন না রামচরণবাবু, আমি আপনাকে কথা দিচ্ছি। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব এই সমস্যা সুরাহা করতে। সত্যি যদি আপনাদের গ্রামের পার্শ্ববর্তী জঙ্গলে পুনরায় ডাকাত সর্দার এবং তার দলবলের আত্মা ফিরে এসে থাকে, তাহলে আমিই তাদের ধ্বংস করব এবং প্রতিটা বাচ্চা ছেলে মেয়েদের সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনব পরমেশ্বরের কৃপায়। আপনারা কেবল ঈশ্বরের উপরে ভরসা রাখুন, তিনি মঙ্গলময়। তিনি নিশ্চয়ই এতগুলো ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ের সাথে কোনো অন্যায় হতে দেবেন না। তুমি যাবে তারানাথ? সত্যিই তুমি যাবে আমাদের সাথে আমাদের গ্রাম মৌরিপুরে? কি ভীষণ যে নিশ্চিত বোধ করছি তা তোমাকে বলে বোঝাতে পারবো না বাবা। বুকের মধ্যে থেকে যেন একটা ভারী পাথরের বোঝা আজ নেমে গেল। যাব না মানে? অবশ্যই যাব। যে কোনো বিপদগ্রস্ত মানুষ যদি একবার আমার কাছে এসে বিপদ থেকে উদ্ধারের জন্য সাহায্য চায়, তাহলে আমি অবশ্যই তাদের সাহায্য করি। এটাই আমার কর্তব্য, আর আমি কোনোদিনও আমার কর্তব্যচ্যুত হই না। আপনারা আমার জন্য এখানে বসেই কিছুটা সময় অপেক্ষা করুন। আমি অল্প কিছুটা সময়ের মধ্যেই আমার কিছু প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র ঝোলার ভেতরে গুছিয়ে নিয়ে এক্ষুনি বেরিয়ে আসছি। একটানা এতটা সময় ধরে গল্প বলার পর ঠাকুরমশাই এবার স্বল্প কিছুটা সময়ের জন্য একটু থামলেন। আমরা দেখলাম তার চোখ মুখ কেমন যেন অস্থির হয়ে উঠেছে। তার সমগ্র শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে এক মারাত্মক চাঞ্চল্য ভাব। তিনি আমাদের উদ্দেশ্যে বললেন, তোমরা এখানে একটু বসো কিশোরী, আমি একটিবার চট করে ঘরের ভেতর থেকে ঘুরে আসছি।
গড়গড়ায় টান না দিলে আর যে দেখি একেবারেই চলছে না হে। আর একটিও বাক্য ব্যয় না করে ঠাকুরমশাই শটান তক্তাপোষ ছেড়ে উঠে দাঁড়ালেন এবং তারপর তিনি প্রবেশ করলেন সোজা কক্ষের ভিতর। গল্প চলাকালীন এইরূপ বিরতি কিশোরীর একেবারেই অপছন্দের একটি বিষয়, কিন্তু এক্ষেত্রে সত্যিই আমাদের কিছু করার নেই। ঠাকুরমশাইয়ের গল্প বলার মাঝে মাঝে অন্তত একবারের জন্য হলেও গড়গড়ার নলে বেশ আমেজ করে টান দিতেই হয়, তা না হলে তার একেবারেই চলে না। তিনি মনে করেন তামাক খাওয়ার প্রকৃত সুখ লুকায়িত রয়েছে গড়গড়া কিংবা হুকুর মাধ্যমে তামাক সেবনে। সেই সুখ এখনকার দিনের এই সমস্ত বাজার চলতি নামি দামি সিগারেটের প্যাকেট একেবারেই দিতে অক্ষম। ঠাকুরমশাই গড়গড়া সাজাতে কক্ষের ভেতরে গিয়েছেন, তাই এখন আর বেশ কিছুটা সময় তিনি এদিকে আসবেন না। সুতরাং এই বিরতির সময় আমরা একটু ধূমপান করলে নেহাত মন্দ হয় না। কিশোরী আমাদের দুজনের জন্য দুটি সিগারেট বার করলো। একটি সিগারেট সে আমাকে দিয়ে একটি নিল নিজে। ফস শব্দে একখানি দেশলাই কাঠি জ্বালিয়ে তাতে আগুন ধরালাম আমরা। সিগারেটে মৃদু টান দিতে লাগলাম মহা আনন্দের সাথে। ঠাকুরমশাই আমাদের থেকে বয়স জ্যেষ্ঠ মানুষ, সম্মানেও তিনি উচ্চতর, তাই আমরা কখনো তার সামনে একটিবারের জন্য ধূমপান করিনি। এখন তিনি নেই, আর বেশ অনেকটা সময় ঘরের বাইরে বের হবেন না এ কথা নিশ্চিতভাবে জেনেই দুই বন্ধু মিলে ধূমপানে মগ্ন হলাম। কাকাবাবু, আমার কিন্তু একখানা আবদার রয়েছে আপনাদের কাছে, আপনাদের সেই আবদার রাখতেই হবে। আমাদের সিগারেট খাওয়া সমাপ্ত হলে আমরা সিগারেটের অবশিষ্ট ফিল্টার দুটো ছুঁড়ে দিলাম মাঝ উঠোন বরাবর। বৃষ্টির জলে সিগারেটের ফিল্টারের মধ্যে জ্বলতে থাকা আগুন নিভে গেল তৎক্ষণাৎ। বাইরের প্রাকৃতিক অবস্থা দেখে বুকের মধ্যিখানটা কেমন যেন হালকা হয়ে গেল। যত সময় এগিয়ে চলেছে ততই যেন বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাচ্ছে, আর তার সাথে তালে তাল মিলিয়ে বাড়ছে কনকনে বাতাসের দাপট। সেই শীতল বাতাসের স্পর্শে আমাদের সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠছে প্রতি মুহূর্তে। মুহুমুহু কান ফাটানো শব্দে বজ্রপাত ঘটছে। কালো গালিচার মতো গগন বক্ষ ফালা ফালা করে দিয়ে সর্পিল গতিতে নেমে আসছে তীব্র চোখ বাঁধানো উজ্জ্বল সাদা আলোর তলোয়ারি। রান্নাঘরের ভিতর থেকে চারি কাপড়ের আঁচলে ভিজে হাত মুছতে মুছতে আমাদের দিকে এগিয়ে এসে বলল কথাগুলো। আমার যে কয়েকটা কাচের চুড়ি ছিল সেগুলো সবই ভেঙে দিয়েছে, তাই এর পরের বার আপনারা যখন আসবেন আমার জন্য যদি কটা কাচের চুড়ি নিয়ে আসতেন তাহলে পরতে পারতাম। ও, এই সামান্য ব্যাপার? আরে এই কথা বলার জন্য তুমি এত কুণ্ঠা বোধ করছো কেন মা? অবশ্যই আনবো। তোমার জন্য বেশ কয়েক গাছা কাচের চুড়ি, মাথার চুলে বাঁধার জন্য লাল ভিটে, সুগন্ধি তেল আর চোখে পড়ার কাজল নিয়ে আসবো। কাল সকালে আমি তোমাদের বাড়ি এসে এই সমস্ত কিছু দিয়ে যাব। পাগলি মেয়ে কোথাকার, এই সামান্য কথা বলার জন্য কেউ এত সংকোচ বোধ করে? এটা কিন্তু কিশোরী একেবারে হক কথা বলেছে। চারি, সত্যি তো আমরা তোমার কাকাবাবু হই, তাই তুমি আমাদের কাছে কোনো কিছুর আবদার করবে সেটাই তো ভীষণ স্বাভাবিক, কিন্তু তার জন্য এত ইতস্তত বোধ করার কি আছে বলো দেখি? না না, এই কিন্তু ভারী অন্যায় কাজ করেছো তুমি, আর এই অন্যায়ের জন্য একখানি কঠিন শাস্তি তোমায় আমরা দিতে চাই, যাতে এর পরের বার থেকে এই একই ভুল তোমার না হয়। আমাদের কাছে কোনো জিনিস আবদার করতে তোমার মনের মধ্যে এতটুকুও যাতে দ্বিধা বা সংকোচ বোধ কাজ না করে, তাই একটি কঠোর শাস্তি তোমার প্রাপ্য। কঠোর শাস্তি প্রাপ্য? তাহলে বলুন কি শাস্তি আমার পাওনা? চট করে আমার আর কিশোরীর জন্য তুমি তোমার হাতের সেই সুস্বাদু 2 পেয়ালা চা করে নিয়ে এসো, এটাই হলো তোমার আজকের শাস্তি। এই ঠান্ডার আবহাওয়ায় আমাদের হাত পা যেন একেবারে জমে যাচ্ছে। একটু গরম গরম চা হলে দেহের মধ্যে কিছুটা বল ফিরে পাবো গো। বেশ কাকাবাবু, আমি আপনাদের দেওয়া শাস্তি মাথা পেতে নিলাম। আমি এই রান্নাঘরে যাব আর এই আসবো আপনাদের জন্য চা করে নিয়ে। খিলখিল করে হাসতে হাসতে চারি এবার প্রবেশ করলো রান্নাঘরের ভিতর। এদিকে ঠাকুরমশাইও জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে গড়গড়ার নলের মধ্যে মুখ গুঁজে
লম্বা টান দিতে দিতে টলমলো পায়ে এগিয়ে এসে আমাদের ঠিক সামনে তক্তপোষের ফাঁকা অংশে মুখোমুখি বসলেন। তারপর নাক ও মুখের মাধ্যমে গল গল করে একরাশ অফুরন্ত ধোঁয়া শূন্যের মাঝে ছেড়ে তিনি আবার নলের মুখ ঠেকিয়ে হুড়ুক হুড়ুক শব্দে টান দিলেন। এইরূপ তামাক সেবন অনেকক্ষণ সময় ধরে চলল। কিশোরী ধৈর্যহীন হয়ে কেমন যেন উৎসুক করতে আরম্ভ করল, কিন্তু আমি তার হাত শক্ত করে চেপে ধরলাম। তাই সে মুখে কোনো কিছুই বলল না। তামাক খাওয়ার সময় ঠাকুরমশাইকে বিরক্ত না করাই বুদ্ধিমানের কাজ। চারি আমাদের জন্য দিয়ে গেল 2 পেয়ালা চা। ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে নিজে থেকেই এবার বলতে আরম্ভ করলেন পরবর্তী অংশ। রামচরণ বাবু এবং তাদের গ্রামের আরো অন্যান্য মানুষদের সাথে আমি এবার রওনা দিলাম মৌরিপুর গ্রামের উদ্দেশ্যে। তারা আমার বাড়ি এসেছিল গরুর গাড়ি করে। আমি আমার লাল সালুর ঝোলা কাঁধে নিয়ে তাদেরই সেই গরুর গাড়িতে উঠে বসলাম। গাড়ি ক্রমে গড়াতে আরম্ভ করল। আমাদের গ্রাম থেকে মৌরিপুর গ্রামের দূরত্ব ছিল অনেক। সেই গ্রামে পৌঁছাতে পৌঁছাতে সারাদিন কেটে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলো। মাঝপথে দুপুরবেলায় রাস্তার মধ্যিখানে একবার গরুর গাড়ি থামিয়ে আমরা স্নান ও খাওয়া দাওয়া করেছিলাম। অপরাহ্নের আলো ফুরিয়ে এলে আসন্ন সন্ধ্যার সময় আমরা যখন মৌরিপুর গ্রামের সড়ক পথে প্রবেশ করলাম, তখন বাড়িতে সাঁঝবাতি জ্বলতে আরম্ভ করেছে। গরুর গাড়ির ছইয়ের ভেতরে বসে বাইরের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালাম। অন্ধকারচ্ছন্ন পরিবেশের মধ্যে দেখলাম পাহাড়ের পাদদেশে থাকা ছোট্ট সবুজ গ্রামের কিছু অংশ। মাথার ওপরে বড় বড় পাহাড়ি গাছের দল দাঁড়িয়ে আছে সশস্ত্র প্রহরীর ন্যায়। তারা যেন আমাকেই অভ্যর্থনা জানাচ্ছে সকলে একসাথে। রামচরণ বাবু আমার উদ্দেশ্যে বললেন, বাবা তারানাথ, তুমি আমাদের এই গ্রামে যতদিন থাকবে ততদিন আমার বাড়িতে অতিথি হয়েই তুমি থাকবে। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার যত্ন আত্মের সামান্যতম কোনো ত্রুটি হবে না। আমার পরিবারে অনেকজন মানুষ রয়েছে, তারা কেউ না কেউ সব সময় তোমার খেয়াল রাখবে। আরে রামচরণ বাবু, আপনি আমাকে নিয়ে অযথা এত ব্যতিব্যস্ত হয়ে পড়বেন না। আমি একজন অতীব সাধারণ ভবঘুরে মানুষ। বিভিন্ন অচেনা অজানা জায়গায় নিত্যদিন ঘুরে বেড়ানোই আমার কাজ। সমস্ত রকমের পরিস্থিতির সাথে আমি ভীষণভাবেই অভ্যস্ত। ভাঙা মন্দিরের চাতাল, খোলা আকাশের নিচে জন্মানো সদ্যকচি ঘাসের বিছানা কিংবা বড় বৃক্ষের তলায় আমি রাত কাটিয়ে দিতে পারি অনায়াসেই। একবেলা হাত পেটা খেয়েও দিব্যি থাকতে পারি। ছি ছি তারানাথ, এ তুমি কি কথা বলছো বাবা? আমরা তোমায় বাড়ি থেকে ডেকে নিয়ে এসেছি আমাদের বিপদের কথা বলে। তুমি বড় উদার মনের মানুষ, তাই তো এরকম নিঃস্বার্থভাবে ঝাঁপিয়ে পড়েছো আমাদের বিপদ থেকে উদ্ধার করার জন্য। আর সেই তুমিই বলছো কি না তুমি বাইরে রাত কাটাবে খোলা আকাশের নিচে। তা যে আমি কিছুতেই মেনে নিতে পারবো না বাবা। তাহলে যে আমরা সকলে মহাপাতক হব, নরকেও আমাদের ঠাঁই হবে না। আমি তোমার কোনো আপত্তি শুনতে চাই না বাবা। তুমি আমাদের গ্রাম মৌরিপুরে যতগুলি দিন থাকবে ততগুলি দিন আমার বাড়িতেই তোমাকে থাকতে হবে। এই হলো গিয়ে আমার শেষ কথা। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে। আপনি দয়া করে এত বেশি উত্তেজিত হয়ে পড়বেন না। আমি আপনার কথা মতোই আপনাদের বাড়িতেই থাকবো, কেমন? তারা না, আজকে তো সন্ধ্যা হয়ে গেল, তাই কাল সকালে আমি তোমাকে আমাদের এই গোটা গ্রাম ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। আচ্ছা বেশ, ঠিক আছে, তবে তাই হবে। এসো এসো তারানাথ, সাবধানে নেমে এসো। ওই সামনেই আমার বাড়ি। এইটুকু পথ তোমাকে হেঁটেই যেতে হবে বাবা। রামচরণ বাবুর কথা শুনে আমি আমার ঝোলা সঙ্গে নিয়ে ধীরে ধীরে নেমে এলাম গরুর গাড়ি থেকে। রামচরণ বাবুর দেখানো পথ অনুসরণ করে হাঁটতে হাঁটতে আমি এসে দাঁড়ালাম একটি বেশ মাঝারি আকারের অট্টালিকার সম্মুখে। সন্ধ্যের অন্ধকার তখনও খুব বেশি গাঢ় হয়নি, তাই জন্য সেই বাড়ির সামনের ফটকে লেখা লাহাবাড়ি বিষয়টা আমার নজরে পড়ল।
আমি এবার রামচরণ বাবুর সাথে ঢুকে এলাম সেই বাড়ির অন্দরমহলে। রামচরণ বাবু বাড়ির ভেতরে ঢোকা মাত্রই মাত্রাতিরিক্ত হাঁক ডাকে গোটা বাড়ি একেবারে মাথায় তোলার উপক্রম করলেন। রামচরণ বাবুর স্ত্রী সত্যবতী দেবীর সাথে আমার পরিচয় হয়ে ভারী ভালো লাগলো। তিনি ভীষণ নরম মনের মানুষ। যেমনই সুন্দর তার কথা বলার ধরন, তেমনই মিষ্টি তার ব্যবহার। রামচরণ বাবু গিন্নির উদ্দেশ্যে বললেন, গিন্নি, এই হলো সেই স্বনামধন্য তারানাথ তান্ত্রিক, যার কথা আমি তোমায় বলেছিলাম। আমাদের বড় সৌভাগ্য গিন্নি, সেই কারণেই তারানাথ আজ আমাদের গ্রামে, এমনকি আমাদের বাড়িতে এসেই উপস্থিত হয়েছে। আজ থেকে আমাদের এই ভিটে পবিত্র হলো, ধন্য হলো গিন্নি, আমাদের এই ভিটে আজ ধন্য হলো। বাবা, তোমার অনেক প্রশংসা সুখ্যাতি শুনেছি আমার স্বামীর মুখ থেকে। সত্যি আজ তোমাকে নিজের চোখে দেখে আমার চক্ষু যেন সার্থক হলো। তুমি আর দাঁড়িয়ে থেকো না বাবা, ভেতরে ঢুকে এসো। তোমার চোখ মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে তুমি যথেষ্ট ক্লান্ত। এতখানি পথ অতিক্রম করে আসার ধকলে পুরোপুরি জর্জরিত বিধ্বস্ত। আপনি বরং তারানাথকে নিয়ে কল ঘরে যান, সেখানে ঠান্ডা জল দিয়ে চোখে মুখে ভালো করে ছিটে দিয়ে বসুন। আমি এক্ষুনি আপনাদের জন্য খাবারের বন্দোবস্ত করছি। তুমি একেবারে সঠিক বলেছ গিন্নি। সত্যি বাড়িতে আসার পর থেকেই আমি কেবলমাত্র বক বক করেই যাচ্ছি। এই তারানাথের খিদে তৃষ্ণার কথা একেবারের জন্য আমার মাথায় আসেনি। তারানাথ, তারানাথ, চলো চলো চলো, আর অযথা সময় নষ্ট না করে চলো, আমি তোমাকে কল ঘরে নিয়ে যাচ্ছি। সেখানে ভালো করে হাত মুখ পা ধুয়ে বসো। তা ওই করতে করতেই তার মধ্যে তোমার খাবার প্রস্তুত হয়ে যাবে। আমি আপনাদের বারবার করে বারণ করছি যে আমায় নিয়ে এত ব্যস্ত হয়ে পড়বেন না আপনারা। দয়া করে আমার কথাটা একবার রাখুন। আমার কোনো আপত্তি কানে না তুলে সত্যবতী দেবী এবার হন্তদন্ত হয়ে এগিয়ে গেলেন রান্নাঘরের দিকে। রামচরণ বাবুর মুখে মিষ্টি হাসি ফুটল। তিনি আমাকে নিয়ে গেলেন কল ঘরে। কল ঘরে শীতল জলে ভালো করে হাত পা মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে আমরা এসে বসলাম তাদের ঘরের বৈঠকখানায়। মাত্র স্বল্প কিছুটা সময়ের মধ্যেই সত্যবতী দেবী দুজন কাজের মেয়েকে সাথে নিয়ে সেখানে এসে উপস্থিত হলেন বড় বড় কাঁসার থালার মধ্যে গাওয়া ঘিয়ে ভাজা গরম গরম লুচি, ঝিরিঝিরি করে কাটা আলু ভাজা আর মিঠাই পাতে সাজিয়ে দিলেন তিনি। রাতে খাওয়া দাওয়া সেরে আমি আমার জন্য নির্ধারিত শয়নকক্ষে প্রবেশ করলাম। উত্তরের এক বিশাল বড় খোলা জানালার সামনে গিয়ে দাঁড়াতেই দেখলাম বাইরের অপরূপ প্রাকৃতিক নৈশ সৌন্দর্যে পরিপূর্ণ দৃশ্য। আকাশের বুকে সম্পূর্ণ গোলাকার না হলেও একটা বেশ বড় সড়ো চাঁদ উঠেছে, যা দেখে অনুমান করা যায় যে পূর্ণিমার মোটেও বেশি দূরে নয়। সেই চাঁদের চাল ধোয়া সাদা চাঁদনি আলোয় উদ্ভাসিত হয়ে পড়েছে সমগ্র মৌরিপুর গ্রাম। পাহাড়ের পাদদেশে সবুজ কালচে রঙের বিশাল বড় বড় গাছগুলোর পাতায় যেন পিছলে যাচ্ছে সেই চাঁদের রূপলি আলো। ঘাড় উঁচু করে তাকিয়ে আমি দেখলাম মৌরিপুর গ্রামের সীমান্তে থাকা সেই বিশাল বড় জঙ্গল, যে জঙ্গলের কথা এবং তার অভিশপ্ত ইতিহাস সম্পর্কে আমি ইতিমধ্যেই অবগত হয়েছি। একটা রাতচোরা পাখি ঝটপট শব্দে ডানা ঝাপটে বেশ কয়েকবার আকাশের বুকে পাঁখে মিলিয়ে গেল আলো অন্ধকারে। সারাদিনের পথক্লান্তির কারণে আমার দু চোখের পাতা কেমন যেন জুড়ে এলো। মস্ত বড় হাই তুলে বিছানার মধ্যে উঠে আমি টান টান হয়ে মেলে দিলাম শরীরখানা। এক পরম শান্তির ঘুম নেমে এলো আমার দু চোখ জুড়ে। তবে মধ্যরাতে দেখলাম এক অদ্ভুত স্বপ্ন। কিশোরী এবার জিজ্ঞেস করল, মাঝরাতে কি অদ্ভুত স্বপ্ন দেখলেন ঠাকুরমশাই? ঠাকুরমশাই কিশোরীর এই প্রশ্ন শুনে তার দিকে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বললেন,
স্বপ্নে আমি দেখলাম এক গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি আমি। সেই জঙ্গল এতটাই নিবিড় ঘন যে আমি পথ হারিয়ে ফেলেছি। বহু ডাকাডাকি করেও কোনো মানুষের গলার আওয়াজ আমার কানে এসে পৌঁছচ্ছে না। কেউ সাহায্যের জন্য এগিয়েও আসছে না। মস্ত বড় গোটা একটা জঙ্গল যেন আমাকে গিলে খেতে চাইছে। আমি যখন দিশেহারা হয়ে পড়েছি, সেই জঙ্গলের মধ্যে থেকে কিছুতেই বের হবার কোনো উপায় খুঁজে পাচ্ছি না, ঠিক এমন সময় জঙ্গলের বন্য গাছপালার পাতা ঠেলে বাইরে বেরিয়ে এলো এক যুবতী মেয়ে। পরনে তার লাল পাড়ে সাদা শাড়ি, মাথা ভরা কুচকানো চুল, গায়ের রং বেশ চাপা, টানা টানা মায়া ভরা দুই চোখ, কানের ফাঁকে গোজা আছে টকটকে লাল জবা, নাকে সোনার নথ আর গোলাপি ঠোঁটে মিষ্টি হাসির আভা। সেই মেয়েটির সর্ব অঙ্গ হতে যেন বিচ্ছুরিত হচ্ছে এক ভীষণ তেজরশ্মি। সেই তেজরশ্মিতে প্রথমটাই আমার চোখ যেন ধাঁ দিয়ে গেল। বাতাসের মধ্যে উপলব্ধি করলাম একটা মিষ্টি সুগন্ধ মিশে গিয়েছে। সেই মেয়েটা হাতের ইশারা করে আমাকে যেতে বলছে তার সাথেই। আমি সেই মেয়েটির চলার পথ মন্ত্রমুগ্ধের মতো অনুসরণ করলাম। মেয়েটি যে পথ দিয়ে জঙ্গলের গভীরে গেল, সেই পথ ফুলে ফুলে ভরে উঠল। পাকপাকালির দল সুমধুর কলরবে চিৎকার করে যেন গান গেয়ে উঠল। মস্ত বড় বড় গাছের ডালপালা যেন নুয়ে পড়ে প্রণাম জানালো সে যুবতী নারীর উদ্দেশ্যে। তারানাথ, তারানাথ, তোমাকে তো আমি আমাদের এই গোটা গ্রাম ঘুরিয়ে দেখালাম। বাকি রইল কেবলমাত্র জঙ্গল। আর আর এই হলো সেই অভিশপ্ত জঙ্গল, যে জঙ্গলকে ঘিরে থাকা কাহিনীর কথা আমি তোমায় বলেছি ইতিপূর্বে। আমাদের অনুমান যে এই জঙ্গলের মধ্যে পুনরায় 100 বৎসর আগে মারা যাওয়া বংশী ডাকাত ও তার দলবলের অতৃপ্ত আত্মারা আবার জেগে উঠেছে, আর আমাদের গ্রাম থেকে বিভিন্ন বালক বালিকাদের ধরে নিয়ে গিয়ে তারা এই জঙ্গলের মধ্যেই লুকিয়ে রেখেছে। পরের দিন খুব সকাল থেকে আমি রামচরণ বাবুর সাথে গোটা মৌরিপুর গ্রাম ঘুরে দেখতে আরম্ভ করলাম। বেলা বেশ খানিকটা বাড়লে মাথার উপর সূর্যদেব মুখ তুলে চাইলে আমরা এসে দাঁড়ালাম মৌরিপুরের শেষ সীমান্তে থাকা সেই ঘন নিবিড় জঙ্গলের সামনে। অঙ্গুলি নির্দেশ করে রীতিমতো বেশ কিছুটা ভয়ের সাথে কথাগুলো বললেন রামচরণ বাবু। আমি তার উদ্দেশ্যে বললাম, আচ্ছা ঠিক আছে রামচরণ বাবু, এবার আপনি আসতে পারেন। আমার কথা শুনে ঘাবড়ে গিয়ে রামচরণ বাবু এবার কম্পিত কণ্ঠে বললেন, আসতে পারেন মানে? তুমি তুমি কোথায় যাবে তারানাথ? কারণ সেই জঙ্গলের ভেতরে প্রবেশ করব আমি, সেই কারণেই তো আপনার এখানে আগমন ঘটেছে। আপনাদের গ্রাম থেকে যে সমস্ত ছোট্ট ছোট বাচ্চা ছেলেমেয়েরা হারিয়ে গিয়েছে, আপনারা আশঙ্কা করছেন যে বংশী ডাকাতের আত্মা ফিরিয়েছে, তাদের ধরে নিয়ে গেছে, সেই সকল বালক বালিকাদের উদ্ধার করাই তো আমার একমাত্র কাজ। আমি তোমার কথা মানছি তারানাথ, কিন্তু তাই বলে তুমি এইভাবে সম্পূর্ণ একাকী এমন বিনা অস্ত্রে এই জঙ্গলের ভেতর প্রবেশ করতে চাইছো কেন বলো তো? তুমি কি বুঝতে পারছো না যে এই কাজ আসলে ঠিক কতটা ভয়ানক বিপজ্জনক হতে পারে? তুমি যদি আগে কথা আমায় বলতে, তাহলে আমি তোমার সাথে আমাদের গ্রামের বেশ কিছু যুবককে ওই জঙ্গলের মধ্যে পাঠানোর ব্যবস্থা করতাম এবং তাদের হাতে থাকতো ধারালো অস্ত্রশস্ত্র। আপনি একটু ভুল করছেন রামচরণ বাবু, আপনি হয়তো সামান্য গুলিয়েই ফেলেছেন। আমি জঙ্গলের মধ্যে প্রবেশ করে এক ভয়ানক অশরীরী অপশক্তির মুখোমুখি হতে চলেছি, কোনো জীবিত রক্ত মাংসে গড়া মানুষের সাথে নয়। তাই এই সমস্ত ধারালো অস্ত্রশস্ত্র কিংবা লোকবল এক্ষেত্রে একেবারেই অপ্রয়োজনীয়। অতৃপ্ত আত্মাদের কখনো ধারালো অস্ত্রশস্ত্রের দ্বারা কাবু করা যায় না, তাদের কাবু করতে হয় মন্ত্রশক্তির দ্বারা।
আপনি আমাকে নিয়ে বিন্দুমাত্রও চিন্তা করবেন না। ঈশ্বরের আশীর্বাদ রয়েছে আমার মাথার উপর। মা তারা মঙ্গলময়ী, তিনি নিশ্চয়ই আপনাদের গ্রামের প্রতিটা বাচ্চা ছেলে মেয়েকে পুনরায় ফিরিয়ে আনতে আমায় সাহায্য করবেন, এমনটাই আমি আশা রাখি। আর রামচরণবাবু, আর একটা কথা বলেও সময় নষ্ট করার মতো সময় কিন্তু আমার হাতে নেই। আমি এবার জঙ্গলের মধ্যে প্রবেশ করছি। আজকেই আমি আপনাদের গ্রামের সমস্ত বাচ্চাদের ফিরিয়ে আনব, এই কথা দিলাম। মনে মনে মধুসুন্দরী দেবী এবং কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ভালোভাবে শক্তিশালী গাত্রবন্ধন মন্ত্রে নিজের দেহ বন্ধন করে আমি এবার প্রবেশ করলাম সেই গভীর জঙ্গলের মধ্যে। যত সময় এগুতে লাগলো ততই আমি জঙ্গলের গভীর থেকে আরো গভীরের উদ্দেশ্যে যাত্রা করলাম। গোটা গ্রামটা পুরোপুরি ছায়াময়। মাথার উপরের উঁচু উঁচু গাছপালার কারণে সূর্যলোকের তীব্র আলোর ছটা ধরাতলের উপর নেমে আসেনি বললেই চলে। এই এত বড় জঙ্গলের মধ্যে সত্যি সেই বংশী ডাকাতের ডেরা খুঁজে পাওয়া ছিল বড়ই দুষ্কর ব্যাপার। অনেক সময় পেরিয়ে গেল, দেখতে দেখতেই কিন্তু আমি কিছুতেই সেই বাচ্চা ছেলে মেয়েগুলির কোনো সন্ধানই পেলাম না। হঠাৎ করে আমি যখন একেবারে দিশেহারা হয়ে পড়েছি, মনে মনে ঈশ্বরের শরণাপন্ন হয়েছি, এমন সময় দেখলাম একটা গাছের গুড়ির আড়াল থেকে বেরিয়ে এলো গতকাল রাতের স্বপ্নে দেখা সেই যুবতী নারী। হুবহু একই রকম ভাবে তার পরনে থাকা লাল পাড়ে সাদা শাড়ির বিশাল আঁচল লুটোচ্ছে মাটির মধ্যে। সে হাতের ইশারায় আমাকে তার সাথে যেতে বলল। বাতাসের মধ্যে একটা ভারী সুন্দর সুবাসিত চন্দন এবং ফুলের গন্ধ পেলাম আমি। সেই গন্ধে আমার হৃদয় পবিত্র হয়ে উঠল মন্ত্রমুগ্ধের মতন। আমি সেই যুবতী নারীর দেখানো পথ অনুসরণ করে হাঁটতে আরম্ভ করলাম। তারপর কি হলো ঠাকুরমশাই? সেই যুবতী নারী আসলে কে ছিল? সেই নারীর দেখানো পথ অনুসরণ করে বেশ অনেকটা সময় হাঁটাহাঁটির পর আমি এসে দাঁড়ালাম এক বিশাল বড় প্রাচীন ভগ্নপ্রায় মন্দিরের সামনে। মন্দিরের শোচনীয় অবস্থা দেখে বুঝতে পারলাম যে এই হলো আজ থেকে বহু যুগ আগের বংশী ডাকাতের ডেরা। এই মন্দিরেই ডাকাত সর্দার তার আরাধ্যা দেবী মা কালীর পূজা করত এবং নিরীহ মানুষদের নরবলি দিত। সেই মেয়েটি আমার দিকে তাকিয়ে মৃদু হাসল। আমার চোখের পলক পড়তেই দেখলাম সেই মেয়েটি কোথায় যেন অদৃশ্য হয়ে গিয়েছে। হঠাৎ যেরকম করে তার আগমন ঘটেছিল ঠিক একইভাবে সে যেন পুরোপুরি নিরুদ্দেশ হয়ে গিয়েছে। কর্পূরের ন্যায় বাতাসের সাথে চোখের পলকে মিলিয়ে গিয়েছে সেই নারী। কেবলমাত্র রেখে গেছে তার গায়ের অতীব সুন্দর গন্ধ। মন্দিরে সবুজ শ্যাওলা ধরা সিঁড়ি বেয়ে আমি উঠে এলাম উপরে, আর উপরে উঠে আসতেই যা দেখলাম তাতে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। কেন ঠাকুরমশাই, মন্দিরের ভেতরে প্রবেশ করে কি দেখলেন আপনি? মন্দিরের গর্ভগৃহের ভিতরে প্রবেশ করে আমি দেখলাম এক অভূতপূর্ব দৃশ্য। দেখলাম যেই যুবতী নারী আমাকে স্বপ্নের দর্শন দিয়েছিলেন, যেই নারী আমাকে এতটা পথ চিনিয়ে এই মন্দির অবধি এনেছে, সেই নারী আর কেউই নয়, তিনি আদ্যা শক্তি দেবী মহামায়ার রূপ, অপর এক রূপ দেবী কালিকা। আমার সারা শরীর জুড়ে শিহরণের বন্যা বয়ে গেল। হাত পা থরথর করে কাঁপতে আরম্ভ করলো। নিজের অজান্তেই সহজাতভাবে দুহাত একত্রে জড়িত হলো। কি বলবো আর তোমাদের, মায়ের সে কি ভীষণ মমতাময়ী স্নেহময়ী রূপ। দেবীর সেই উগ্র রূপের মধ্যেও কি অপার মমতার স্নেহ বিরাজ করছে। দেবীর মাথা লম্বা লম্বা কেশ রাশি দমকা বাতাসের সাথে উঠছে। সমগ্র শরীর ঘোর কৃষ্ণময়, দেহ হতে বিচ্ছুরিত হচ্ছে এক তীব্র আলোর জ্যোতি। মায়ের কোলে মাথা রেখে পরম শান্তিতে ঘুমাচ্ছে মৌরিপুর গ্রাম থেকে হারিয়ে যাওয়া 5টি ছেলে মেয়ে। মা আমার দিকে তাকিয়ে হাসতে হাসতেই বললেন, আয় আয় তারানাথ,
আমি যে তোর জন্যই অপেক্ষা করছি। এই যে এই সেই বালক বালিকারা যারা মৌরিপুর গ্রাম থেকে হারিয়ে গিয়েছিল। তুই সকলকে বলিস যে আর কারোর কোনো চিন্তা নেই। 100 বছর পর যে সকল অপশক্তির অর্থাৎ বংশী ডাকাত এবং তার দলবলের আগমন ঘটেছিল, তারা সকলে আমার কাছে পরাজিত হয়ে চিরতরের জন্য মুক্তি পেয়েছে। বংশী ডাকাতের পাপের ঘরা পূর্ণ হয়েছিল, তাই তার ধ্বংস ছিল অনিবার্য। এই সকল বাচ্চারা আমার কাছে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় ছিল। তুই এসেছিস, এবার তুই এদের নিয়ে যা। মায়ের বলা প্রতিটা কথা শুনতে শুনতে আমার দু চোখ থেকে অশ্রুবাড়ি গড়িয়ে পড়ল। আমি নত মস্তকে মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে কাতর কণ্ঠে বললাম, মাগো, মা, মারে তোর এত কৃপা, তুই এত করুণাময়ী। অতীতে যেই ডাকাতেরাই তোকে পুজো করে এসেছে, সেই ডাকাতেরাই আজ তোর সন্তান। তুই যে জঙ্গলে ডাকাতকালী নামে পরিচিত মা। তুই ভুল করছিস তারানাথ। আমি মা, কেবলমাত্র এই একটাই পরিচয় আমার। আমার কাছে এই জগৎ সংসারের সকলেই সমান, সকলেই আমার সন্তান। আমি কোথাও ডাকাতকালী, কোথাও রক্ষাকালী, কোথাও শ্মশানে কালী, কোথাও বা গৃহস্থের বাড়ির মঙ্গলময়ী কালী, কোথাও রণচণ্ডিকা, আবার কোথাও বা উগ্রতারা। যাদের যাদের পাপের ঘরা পূর্ণ হয় তাদের ধ্বংস করাই আমার কাজ। দুষ্টের দমন আর সৃষ্টের পালনই হলো প্রকৃতির মূল নিয়ম। আমি ষষ্ঠাঙ্গে মাকে প্রণাম জানালাম। প্রণাম করে মাথা তুলতেই দেখলাম সেখানে আর যুবতী বালিকা রূপে দেবী নেই। তার পরিবর্তে একখানা মাটির মূর্তি সেখানে রয়েছে। সেই ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েগুলোর জ্ঞান ফিরে এলো। আমি তাদের নিয়ে জঙ্গলের বাইরে বেরিয়ে এলাম। সে আর তোমাদের কি বলবো হে কিশোরী, গ্রামের মানুষেরা তখন আনন্দে আত্মহারা অবস্থা। প্রতিটা মা বাবা যারা যাদের ছেলে মেয়েদের হারাতে বসেছিল, তারা তাদের পুনরায় ফিরে পেয়ে আনন্দে মেতে উঠল। সকলে আমার নামে জয়ধ্বনি দিতে আরম্ভ করলে আমি প্রবল আপত্তি জানিয়ে বললাম, জয়ধ্বনি যদি কারোর নামে দিতেই হয় তাহলে তা মা ডাকাতকালী নামে দেওয়াই ভালো, কারণ এক্ষেত্রে যা করার তা তিনিই করেছেন, আমার কোনো অবদানই নেই। এরপর আমি মৌরিপুর গ্রামে বেশ কয়েকটা দিন থেকে তারপর ফিরে এসেছিলাম। তবে আসার আগে গ্রামের মানুষদের সাথে নিয়ে জঙ্গলের ভেতর প্রবেশ করে সেই মন্দিরে ডাকাতকালী মায়ের পূজার ব্যবস্থা করে এসেছিলাম। মা যাতে নিত্য পুজোটুকু পান সেই আশ্বাস আমায় দিয়েছিলেন রামচরণ বাবু। তা কি হে কিশোরী, তো কেমন লাগলো তোমাদের এই কাহিনী? আরে কি যে বলেন ঠাকুরমশাই, আপনি আমাদের কোনো ঘটনার কথা বলছেন আর আমাদের তা ভালো লাগবে না, তা আবার হয় নাকি? আপনার বলা আজকের এই কাহিনী সত্যি ভীষণ ভালো লেগেছে। আহা, দেবীর এই অপার কাহিনী শুনে মন যেন একেবারে ভরে গেল। ঠাকুরমশাইয়ের গল্প বলা শেষ হলে তার কাছ থেকে বিদায় চেয়ে নিয়ে আমি আর কিশোরী বেরিয়ে এলাম মটলেনের রাস্তায়। দুই বন্ধু মিলে ছাতা মাথায় দিয়ে জমা জলের বুকে ছপ ছপ শব্দ তুলে হাঁটতে আরম্ভ করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে।